সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আসো ভালো আছো। বিগত দিনের ন্যায় আজকেও তোমাদের সামনে বিষয় এনভায়রনমেন্টাল স্টাডিজ, যার বিষয় কোড হলো 69054। চতুর্থ অধ্যায় নিয়ে আমি কিছু কথা বলতে চাই। গতদিনকে আমি তোমাদের চতুর্থ অধ্যায় বাস্তুবিদ্যা এবং বাস্তুতন্ত্র নিয়ে আংশিক আলোচনা করেছিলাম। আজকে পুরো চ্যাপ্টারটি কাভার করা সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শুরুতেই যে সকল ডিপার্টমেন্ট পঞ্চম পর্ব ইলেকট্রিক্যাল এবং পাওয়ার ডিপার্টমেন্টের ছাত্রদের জন্য এই সাবজেক্টটি রয়েছে, আমি মোহাম্মদ ওহিদুল ইসলাম, ইনস্ট্রাক্টর নন টেক, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আজকের যে বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করা হবে, আলোচনা করা হবে, তার একটি সংক্ষিপ্ত টপিকস আকারে উপস্থাপন করেছি। প্রথমটি হলো পরিবেশের সজীব ও অজীব উপাদানের পারস্পরিক নির্ভরশীলতা। টপিক্সের নাম হলো পরিবেশের সজীব এবং অজীব উপাদানের পারস্পরিক নির্ভরশীলতা। প্রিয় শিক্ষার্থীরা, ইন্টারডিপেন্ডেন্সি বিটুইন অ্যাবায়োটিক অ্যান্ড বায়োটিক কম্পোনেন্টস, আমরা ইংলিশে সজীব এবং অজীব উপাদানের পারস্পরিক নির্ভরশীলতাকে ইংলিশে ইন্টারডিপেন্ডেন্সি বিটুইন অ্যাবায়োটিক অ্যান্ড বায়োটিক কম্পোনেন্টস বলতে পারি। তো প্রথম যে টার্ম বা যে বিষয়টি আমাদের সামনে উঠে আসে সেটা হলো খাদ্য সম্পর্কিত পারস্পরিক নির্ভরশীলতা, যেটা আমরা খাদ্য শৃঙ্খল বলে থাকি। তোমরা জানো সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করতে পারে, এজন্য সবুজ উদ্ভিদকে স্বভোজী বলা হয়। পক্ষান্তরে আমরা যারা প্রাণীকুল তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল, এর জন্য আমরা পরভোজী প্রাণী। উদ্ভিদের উপর নির্ভরশীল বিধায় আমরা পরভোজী। এখানে খাদ্য সম্পর্কিত পারস্পরিক নির্ভরশীলতা বা খাদ্য শৃঙ্খল নিয়ে আমি একটু কথা বলি। সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে যে খাদ্য তৈরি করে তার সামান্য অংশই তারা নিজেদের জন্য ব্যবহার করে এবং অতিরিক্ত অংশ তাদের দেহে জমা রাখে। তৃণভোজী প্রাণীরা উদ্ভিদের এই সঞ্চিত খাদ্য গ্রহণ করে, তৃণভোজী প্রাণীদের আবার মাংসাশী প্রাণীরা ভক্ষণ করে, এদেরকে খাদক বলে। যারা অন্যের উপর নির্ভরশীল, অন্য প্রাণী বা লতাপাতা খেয়ে জীবিকা নির্বাহ করে, তাদেরকে খাদক বলে। উদ্ভিদ তৃণভোজী, মাংসাশী প্রভৃতি সব ধরনের জীবকে পচনকারী ব্যাকটেরিয়া বা বিয়োজকগুলো খাদ্য হিসাবে ব্যবহার করে এবং সেটা হিউমাসে রূপান্তর করে। তোমরা জানো হিউমাসটা একটা জৈব সার। এই হিউমাসটা পরবর্তীতে সবুজ উদ্ভিদ এরা সার হিসাবে, খাদ্য হিসাবে গ্রহণ করে, আবার পুষ্টি তৈরি করে আমাদের প্রাণীকুলের জন্য। এভাবে যে একটা শৃঙ্খল গড়ে ওঠে, সেই শৃঙ্খলকে আমরা বলছি খাদ্য শৃঙ্খল। আমি চিত্রটি তোমাদের সামনে উপস্থাপন করতে চাই, তোমরা একটু দেখো ভালো করে। যেখানে দেখো যে সমস্ত শক্তির উৎসটা হলো সূর্য। তোমরা সূর্যের চিত্র দেখতে পাচ্ছ এবং সূর্যের পরে একটি অ্যারো চিহ্ন দিয়ে সালোক সংশ্লেষণ শব্দটি উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সবুজ উদ্ভিদ সূর্যের আলোকে ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। এই জন্য সবুজ উদ্ভিদকে আমরা স্বভোজী বলি, নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। এই সবুজ উদ্ভিদ দেখো আরেকটি তীরচিহ্ন দেওয়া হয়েছে মাঝখানে। এই সবুজ উদ্ভিদকে তৃণভোজী উদ্ভিদ ভক্ষণ করে তারা বেঁচে থাকে। আবার দেখো একটি ছাগল বা ভেড়ার একটা ছবি দেওয়া হয়েছে। এই ছাগল বা ভেড়া বা গরু এরা কিন্তু উদ্ভিদ অর্থাৎ সবুজ ঘাস খেয়ে জীবিকা নির্বাহ করে থাকে। এই উদ্ভিদ এবং প্রাণীর মৃত্যুর পরে দেখো পচন দ্বারা মাটির সার এবং
মাটি সার এবং মাটি উপাদান তৈরি হয়। আরেকটি বিষয় লক্ষণীয় যে কিছু কিছু মাংসাশী প্রাণী অথবা সর্বভূক প্রাণী কিছু কিছু তৃণভোজী প্রাণীকে ভক্ষণ করে থাকে। এই সবগুলোই উপাদান মৃত্যুর পরে কিছু কিছু পচনশীল ব্যাকটেরিয়া বিয়োজিত করার মাধ্যমে হিউমাস তৈরি করে, যেটা জৈব সার নামে পরিচিত। এই জৈব সার উদ্ভিদ আবার নিজের পুষ্টি হিসাবে মনোরমের সাহায্যে গ্রহণ করে এবং নিজেদের খাদ্য তৈরি করে। এভাবে প্রকৃতিতে যে চক্র বিদ্যমান, সেই চক্রটাকে বলি আমরা খাদ্য শৃঙ্খলের ধাপ বা খাদ্য শৃঙ্খল চক্র আমরা বলে থাকি। আশা করি তোমরা খাদ্য শৃঙ্খলের যে ধাপসমূহ, সেই ধাপসমূহ সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেয়েছ। এবারে আসো, বায়ুমণ্ডলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে ভারসাম্য, উদ্ভিদ এবং প্রাণীর যে পারস্পরিক নির্ভরশীলতা। তোমরা জানো বায়ুমণ্ডলে দুটো মৌলিক উপকরণ হলো অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন। এই অক্সিজেন ছাড়া কোনো প্রাণীর জীবন কল্পনা করা যায় না। এই অক্সিজেন সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত দ্রব্য হিসাবে নির্গত করে এবং কার্বন ডাইঅক্সাইড তারা গ্রহণ করে। তোমাদের সামনে সালোক সংশ্লেষণ শব্দটি অনেকবার আলোচনা করা হয়েছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সবুজ উদ্ভিদ সূর্যালোক, ক্লোরোফিল, বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড, পানির রাসায়নিক বিক্রিয়া করার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং উপজাত দ্রব্য হিসাবে অক্সিজেন নির্গত করে। অর্থাৎ আমরা যে বায়ুতে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি, সেই কার্বন ডাইঅক্সাইড সবুজ উদ্ভিদ গ্রহণ করে পানির সাথে রাসায়নিক বিক্রিয়া করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং অক্সিজেন নির্গত করে। সেই অক্সিজেন আমরা গ্রহণ করি। এভাবে বায়ুমণ্ডলে একদিকে যেমন গ্যাসীয় ভারসাম্য বজায় থাকে, অন্যদিকে প্রাণী এবং উদ্ভিদের মধ্যে যে ভারসাম্য রক্ষা অর্থাৎ বাস্তুতন্ত্র, সেটাও কিন্তু বজায় থাকে। আমি তোমাদের একটি চিত্রের মাধ্যমে সেটা একটু উপস্থাপন করতে চাই। তোমরা একটু চিত্রটি ভালোভাবে খেয়াল করো। এখানে একটি চিত্র দেওয়া হয়েছে যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা। দেখো, প্রথমে সানলাইট বা সূর্যের আলো দেখতেছো, অর্থাৎ সবুজ উদ্ভিদ এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় একটা উদ্ভিদের চিত্র তোমাদের সামনে দেওয়া হয়েছে। দেখো, উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ খাবার তৈরি করে, অক্সিজেন তৈরি করে। সেই অক্সিজেন প্রাণী সহ অন্যান্য জীবকুল, মানুষ সহ অন্যান্য জীবকুল, এখানে একটি মানুষ এবং একটি বিড়াল অথবা কুকুর চিত্র দেওয়া হয়েছে, দেখছো? এই প্রাণীরা উদ্ভিদের উপজাত হিসাবে নির্গত অক্সিজেন গ্রহণ করে শ্বসন প্রক্রিয়ায়, বিনিময়ে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। সেই কার্বন ডাইঅক্সাইড আবার সবুজ উদ্ভিদ, এই যে একটা উদ্ভিদের চিত্র তোমরা দেখছো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্রহণ করার মাধ্যমে পরিবেশের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের গ্যাসীয় ভারসাম্য রক্ষা করে। আশা করি তোমরা বায়ুমণ্ডলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষায় উদ্ভিদ এবং প্রাণীর যে পারস্পরিক নির্ভরশীলতা, সেটা তোমরা বুঝতে পেরেছ। পরের টপিক্সটা তোমরা আসো, 3 নম্বর টপিক্সটা, সেটা হলো বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের আদান প্রদানে পারস্পরিক নির্ভরশীলতা। তোমরা জানো বায়ুমণ্ডলে 78% নাইট্রোজেন গ্যাস বিদ্যমান, কিন্তু এই নাইট্রোজেন গ্যাস সরাসরি উদ্ভিদ গ্রহণ করতে পারে না। আমিষের উল্লেখযোগ্য উপকরণ হলো এই মৌলিক গ্যাস নাইট্রোজেন। সুতরাং উদ্ভিদ এবং প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের যে গ্যাসীয় ভারসাম্য, সেটা বজায় থাকে। কিভাবে বজায় থাকে সেটা আমি তোমাদের চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে চাই।
একটু ভালো করে লক্ষ্য করো। এখানে একটি চিত্র তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, একটু ভালো করে খেয়াল করো। প্রাণীর খাদ্য, আশা করি দেখতে পাচ্ছ তোমরা, প্রাণীর খাদ্য উদ্ভিদ। উদ্ভিদ কিন্তু খাদ্য তৈরি করে। সে প্রাণীর খাদ্য উদ্ভিদ খাদ্য তৈরি করলো। আবার শিমগোত্রীয় কিছু উদ্ভিদ, যেটা মৃত্তিকায় নাইট্রোজেন স্থিতিকরণ ব্যাকটেরিয়া উপস্থিত থাকে, সেটা গ্রহণ করে এবং আমিষ জাতীয় খাদ্য উৎপাদন করে। তাহলে এই উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে যে জটিল নাইট্রোজেন ঘটিত পদার্থ বিদ্যমান থাকে, সেগুলো তাদের মৃত্যুর পরে, একটু খেয়াল করো, মৃত জৈব পদার্থে পরিণত হয়। মৃত জৈব বর্জ্য পদার্থে পরিণত হয়। সে মৃত জৈব বর্জ্য পদার্থগুলো কিছু ব্যাকটেরিয়ার পচনের মাধ্যমে অ্যামোনিয়া গ্যাসে রূপান্তরিত করে। তোমরা অ্যামোনিয়া শব্দটি দেখতে পাচ্ছ। যে অ্যামোনিয়া গ্যাসকে নাইট্রোজেন মোচনকারী ব্যাকটেরিয়া, কিছু ব্যাকটেরিয়া অ্যামোনিয়া গ্যাসকে নাইট্রোজেনে কনভার্ট করে সেটা আবার বায়ুমণ্ডলে পাঠায় দেয়। তোমরা চিত্রটা দেখছো, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের উপস্থিতি কত পার্সেন্ট? 78%। আবার দেখো এই জায়গায় যে জৈব মৃত বর্জ্য পদার্থ, যেটা ব্যাকটেরিয়ার মাধ্যমে পচাতে সহযোগিতা করে, উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে যে অ্যামোনিয়া থাকে সেই অ্যামোনিয়া গ্যাসটা বেরিয়ে আসে। অ্যামোনিয়া আবার নাইট্রাইট লবণে রূপান্তরিত হয়। নাইট্রাইট থেকে নাইট্রেট লবণে পরিণত হয়। আমি তোমাদের আগেই বলেছি, উদ্ভিদ কিন্তু বায়ুস্থ নাইট্রোজেনকে অনেকাংশে সরাসরি গ্রহণ করতে পারে না। কিছু কিছু উদ্ভিদ পারে, অধিকাংশ উদ্ভিদ পারে না। এই নাইট্রেট লবণ আকারে উদ্ভিদ মূলরোমের সাহায্যে গ্রহণ করার মাধ্যমে প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য তৈরি করে। সে প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য খেয়ে আমরা জীবিকা নির্বাহ করি। এভাবে বায়ুস্থ নাইট্রোজেন থেকে উদ্ভিদ বা প্রাণী বিভিন্ন প্রক্রিয়ায় নাইট্রোজেনকে ব্যবহার করে। উদ্ভিদ ব্যবহার করলো, উদ্ভিদ থেকে প্রাণী ব্যবহার করলো, উদ্ভিদ এবং প্রাণীর দেহে পচনের মৃত্যুর পরে পচনের মাধ্যমে আবার বায়ুমণ্ডলে ফিরে গেল। এভাবে বায়ুমণ্ডলে নাইট্রোজেন এবং নাইট্রোজেন গ্যাসের আদান প্রদান সংঘটিত হয়। আশা করি বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের যে আদান প্রদানে পারস্পরিক নির্ভরতা উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে, সেটা আশা করি বুঝতে পেরেছ। আরও কিছু কিছু বিষয় তোমাদের সামনে ডিসকাস করতে চাই। 4 নম্বর দেখো, উদ্ভিদের পরাগায়ন এবং মধু আহরণে পারস্পরিক নির্ভরশীলতা। তোমরা জানো, সবুজ উদ্ভিদ খাদ্য তৈরির আগেই যে প্রক্রিয়া, সেটা হলো পরাগায়ন। এই পরাগায়ন ছাড়া সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না, অথবা খাদ্যশস্য উৎপাদন করতে পারে না। আর উদ্ভিদের এই পরাগায়নে বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্নভাবে প্রাণীরা সহযোগিতা করে থাকে। কিভাবে সহযোগিতা করে তার একটি বিষয় আমি তোমাদের উপস্থাপন করতে চাই। সপুষ্পক উদ্ভিদের পরাগায়ন ঘটানোর জন্য ফুলের বিভিন্ন বর্ণ, সুবাস, মধু প্রভৃতি থাকে, ফলে পতঙ্গ আকৃষ্ট হয়। এখানে প্রসঙ্গত উল্লেখ্য যে প্রাণী যেমন কীট পতঙ্গ, মৌমাছি, এরা ফুল থেকে মধু আহরণ করতে গিয়ে সেখানে পরাগায়ন সংঘটিত করে। তাহলে একদিকে কীটপতঙ্গ মধু আহরণের মাধ্যমে কীটপতঙ্গ নিজেরা বেনিফিটেড হলো, নিজেরা উপকৃত হলো। অন্যদিকে উদ্ভিদের পরাগায়ন সংগঠিত হলো, ফলে উদ্ভিদ খাদ্যশস্য উৎপাদনে চূড়ান্তভাবে সহযোগিতা পেল। একটু উদাহরণ তোমাদের চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করে দেখো। তোমরা একটা সবুজ উদ্ভিদ দেখছো। এই সবুজ উদ্ভিদ থেকে কীটপতঙ্গ মধু আহরণ করতে গিয়ে এই
তোমার পুষ্পের মধ্যে যে পরাগরেণু থাকে সেটা এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হয়, ফলে পরাগায়ন সংগঠিত হয়। তাহলে একদিকে যেমন কীটপতঙ্গ মধু আহরণ করতে গিয়ে তারা জীবিকা নির্বাহ অর্থাৎ তাদের খাদ্য হিসাবে গ্রহণ করলো, অন্যদিকে সবুজ উদ্ভিদের পরাগায়ন সংগঠিত হলো। এভাবে প্রাণী এবং উদ্ভিদের পারস্পরিক পরাগায়নের নির্ভরশীলতার মাধ্যমে একে অপরকে সহযোগিতা প্রদান করে। পরের প্রশ্ন আসো, 5 নম্বর টপিকসটা হলো প্রাণীর পুষ্টি এবং উদ্ভিদের বিস্তার সম্পর্কিত নির্ভরতা, অর্থাৎ উদ্ভিদের বংশ বিস্তারের ক্ষেত্রে প্রাণীর যে একটা অবদান, আবার উদ্ভিদের উৎপাদিত শর্করা খাদ্য প্রাণীরা ভক্ষণ করে থাকে, এই যে পারস্পরিক নির্ভরশীলতা, এই নির্ভরশীলতা সম্পর্কে এই টপিকস নিয়ে সামান্য কিছু কথা বলবো। প্রাণীরা পুষ্টির জন্য যেসব ফল বা বীজ ভক্ষণ করে তা অনেক সময় মলের সাথে বেরিয়ে আসে এবং সেখানে প্রাণীর মলত্যাগ করে সেখানে বীজের বিস্তরণ ঘটে এবং অনুকূল পরিবেশে বীজ হতে উদ্ভিদ জন্মায়। তাছাড়া অনেক প্রাণী ফল খেয়ে বীজ এদিক ওদিক ছুড়ে দেয়। এভাবে প্রাণীর পুষ্টির চাহিদা পূরণ হয় একদিকে, অন্যদিকে বীজের বিস্তার ঘটে। মানুষের মাধ্যমেও কিন্তু বীজের বিস্তার সংঘটিত হয়ে থাকে। আশা করি 5 নম্বর টপিকসটা তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী দুটো টার্ম আছে, একটা হলো ব্যতিচার এবং একটা হলো মিথজীবিতা। দুটো একটি গুরুত্বপূর্ণ তথ্য। আমি এই মিথজীবিতা সম্পর্কে তোমাদের এর আগে একটু আলোচনা করেছিলাম। মিথজীবিতাকে ইংলিশে সিম্বায়োসিস বলে। এই মিথজীবিতার মাধ্যমে যে পারস্পরিক নির্ভরশীলতা, মনে রাখবে এই মিথজীবিতা মূলত উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে সহ অবস্থানের মাধ্যমে একে অন্যকে সহযোগিতা করে, কোনো ক্ষতি সাধন করে না। উদ্ভিদ ও প্রাণী পরস্পরকে সহযোগিতার মাধ্যমে তাদের জীবন ধারণ পদ্ধতিকে সহজ করে, এই প্রক্রিয়াকে মিথজীবিতা বলে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, খাদ্য প্রস্তুতির জন্য এককোষী শৈবাল, যার উদাহরণ হলো ক্লোরোহাইড্রা। সিলিন্টারেট প্রাণী, যার উদাহরণ হলো হাইড্রা, দেহে বসবাস করে। যেহেতু এককোষী শৈবাল সবুজ, সুতরাং তার খাদ্য উৎপাদনের জন্য অবশ্যই কার্বন ডাইঅক্সাইড এবং পানি লাগবে। এ কার্বন ডাইঅক্সাইড এবং পানি সে হাইড্রা থেকে লাভ করে, ফলে সে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এই শর্করা জাতীয় খাদ্য, উৎপাদিত খাদ্যের কিছু অংশ এককোষী শৈবাল ব্যবহার করে, বাকি অংশ হাইড্রা ব্যবহার করে। এইভাবে মিথজীবিতার মাধ্যমে উদ্ভিদ এবং প্রাণী সহ অবস্থান করে এবং একে অন্যকে উপকার করে। পরেরটা হলো ব্যতিচার। ব্যতিচারটা হলো কিছু সংখ্যক ব্যাকটেরিয়া মানুষসহ বিভিন্ন প্রাণীর পৌষ্টিক নালীতে অবস্থান করে, যেখান হতে অজীর্ণ খাদ্যবস্তু গ্রহণ করে এবং প্রাণীর খাদ্য পরিপাকে সহযোগিতা করে। অর্থাৎ এখানে ব্যাকটেরিয়ার সাথে প্রাণীর সম্পর্ক, মিথজীবিতার ক্ষেত্রে উদ্ভিদের সাথে প্রাণীর সম্পর্ক ছিল, এখানে ব্যতিচারের ক্ষেত্রে ব্যাকটেরিয়ার সাথে প্রাণীর সম্পর্ক বিদ্যমান। তাহলে এই সকল ব্যাকটেরিয়া পৌষ্টিক নালীতে অবস্থান করে এবং অজীর্ণ খাদ্যবস্তু গ্রহণ করে প্রাণীর খাদ্য পরিপাকে সহযোগিতা করে। তাহলে প্রাণীকে তারা সহযোগিতা করলো, আর প্রাণীর যেটা অজীর্ণ খাদ্যবস্তু সেগুলো তারা খাবার হিসাবে গ্রহণ করলো। এই ধরনের জীবাণু অন্যের দেহে লালিত হলেও তারা কোনো ক্ষতি সাধন করে না, বরং উপকার করে, এবং তাদেরকে কমেন্সাল বা ব্যতিচার বলা হয়। এবং এই ঘটনাকে বলা হয় যে একে অপর কর্তৃক যে উপকারের যে প্রাপ্তির যে বিষয়টা, তাকে বলা হয় কমেন্সালিজম বা ব্যতিচার বলে। আশা করি মিথজীবিতা এবং ব্যতিচার সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা আসছে। এরপরে আমি তোমাদের আরও কয়েকটি টপিকস নিয়ে কথা বলতে চাই। মরুভূমির বাস্তুতন্ত্রের বর্ণনা
মরুভূমির অভিযোজন ক্ষমতা, মরুভূমিতে যে প্রাণীকুল বসবাস করে, উদ্ভিদ বসবাস করে, তাদের অভিযোজন ক্ষমতা, ম্যানগ্রোভ বনের বাস্তুতন্ত্রের গুরুত্ব। তো মরুভূমি শব্দটি তোমাদের সামনে উপস্থাপিত হলে তোমাদের সাথে চোখের সামনে যেন ভেসে আসে রাশি রাশি বালুকণা, যেখানে শুধু শুকনোতায় ভরা, কোনো ধরনের মাটি নেই, যেখানে প্রচুর তাপমাত্রা রয়েছে, যেখানে বালি আর বালি, যেখানে উদ্ভিদ জন্মায় না, ইত্যাদি ইত্যাদি। সেই মরুভূমির বাস্তুতন্ত্র নিয়ে আমি তোমাদের কিছু কথা বলতে চাই। তো মরুভূমির বাস্তুতন্ত্র রয়েছে, তারপরে ম্যানগ্রোভ অঞ্চলের বাস্তুতন্ত্র রয়েছে। সব বাস্তুতন্ত্রের বিবরণ প্রায় কাছাকাছি। তা আমি মরুভূমির বাস্তুতন্ত্র নিয়ে তোমাদের একটু কথা বলতে চাই। মরুভূমির ইকোসিস্টেমের বর্ণনা। ডেজার্ট ইকোসিস্টেম। পৃথিবীর স্থলভাগের 1/7 এলাকা জুড়ে মরুভূমি অবস্থিত। কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি মধ্যবর্তী স্থানে অধিকাংশ মরুভূমি অবস্থান করে। সব মহাদেশে কিছু না কিছু মরুভূমি বিদ্যমান আছে। এই মরুভূমি বায়োমের বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে। তোমরা নিশ্চয়ই জানো মরুভূমিতে বৃষ্টির পরিমাণ খুব যৎসামান্য, বৃষ্টি হয় না বললেই চলে। তো মরুভূমির বৈশিষ্ট্যগুলো হলো, বার্ষিক বৃষ্টিপাত কখনো 25 সেন্টিমিটারে বেশি হবে না। কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হয় না বললেই চলে। যে সকল পয়েন্ট আউটগুলো তোমাদের সামনে করা হবে সেগুলো আমাদের সবার জানা। আর্দ্রতা খুবই কম, বায়ুমণ্ডলে আর্দ্রতা খুবই কম, কিন্তু বাষ্পীভবনের মাত্রাটা অত্যধিক বেশি। মাটি সম্পূর্ণরূপে বালুকণাময়। দিনে অত্যধিক গরম এবং রাতে তীব্র শীত অনুভূত হয়। ঘূর্ণিঝড় নিত্যদিনের ঘটনা মরুভূমি। পানির এখানে দুষ্প্রাপ্যতা বিদ্যমান। তোমরা জানো উটকে মরুভূমির জাহাজ বলে। উটের যে অভিযোজন ক্ষমতা, সে একবার পানি পান করলে বেশ কয়েকদিন পানি পান না করলেও সে চালিয়ে নিতে পারে। এবং প্রায় উদ্ভিদশূন্য অবস্থা। মরুভূমিতে উদ্ভিদের পরিমাণ প্রায় শূন্য। যদি কোনো উদ্ভিদ থেকে থাকে সেগুলোর পাতা খুব ছোট ছোট এবং খর্বাকৃতি। অভিস্রবণ প্রক্রিয়াকে হ্রাস করার জন্য সাধারণত মরুভূমিতে উদ্ভিদের এই অভিযোজন ক্ষমতা রয়েছে। আমি এই মরুজ বাস্তুতন্ত্র বা ডেজার্ট যেটা ইকোসিস্টেম, এগুলো নিয়ে একটু কথা বলতে চাই। এখানে আগের মতোই সজীব উপাদান, অজীব উপাদান রয়েছে। এগুলো নিয়ে তোমাদের আগে আলোচনা করা হয়েছে। উৎপাদক, সজীব উপাদানের মধ্যে আছে উৎপাদক, খাদক, বিয়োজক আছে, সেটাও তোমাদের আগে উপস্থাপন করা হয়েছে। এবারে আসো মরুভূমির অভিযোজন ক্ষমতা, অ্যাডাপ্টেশন অফ ডেজার্ট লাইফ। মরুভূমিতে যে প্রাণীরা থাকে, মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য পানি একান্ত অপরিহার্য। কিন্তু মরুভূমিতে পানির পরিমাণ প্রায় শূন্যের কোঠায়, একেবারে নেই বললেই চলে। তাহলে তাদের অভিযোজন ক্ষমতা কেমন হওয়া উচিত? খুব যৎসামান্য পানি নিয়ে কীভাবে মরুভূমিতে গাছপালা এবং প্রাণীরা বেঁচে থাকে সেটা তোমাদের জানতে হবে। তো দেখো, মরুভূমির অভিযোজন অর্থাৎ অ্যাডাপ্টেশন অফ ডেজার্ট লাইফ। প্রথমে আর্দ্রতা প্রাপ্তি, ময়েশ্চার গেটিং। কতক মরুপ্রাণী খাদ্যের সাথে শিশির বিদ্যুৎ শোষণ করে পানির সামান্যতম সংযোগ ঘটায়। কতক প্রাণী সরস উদ্ভিদ ভোজন করে পানি পান না করে অনেক দিন বাঁচতে অভ্যস্ত। কতক প্রাণীর ত্বক পানিগ্রাহী স্বভাব হওয়ার কারণে চোষ কাগজের ন্যায় পানি শোষণ করতে সক্ষম। কিভাবে তার আর্দ্রতা সংরক্ষণ করে? অভিযোজন ক্ষমতাটা হলো পারিপার্শ্বিক পরিবেশের সাথে উদ্ভিদ বা প্রাণীর মানিয়ে নেওয়ার যে প্রবণতা, খাপ খাইয়ে নেওয়ার যে প্রবণতা, তাকে অভিযোজন বলে। আর্দ্রতা সংরক্ষণ, দেহ থেকে বাষ্পাকারে বহির্গত হতে না পারার জন্য মরু প্রাণীদের ত্বক পুরু এবং আঁশযুক্ত এবং ক্ষেত্রবিশেষে কণ্টকিত হয়ে থাকে। রৌদ্র থেকে পরিত্রাণ লাভ, প্রোটেকশন অ্যাগেনস্ট সান।
দিনে প্রখর রোদ থাকে, পরিত্রাণের জন্য এরা নিশাচর স্বভাব গ্রহণ করে থাকে। অর্থাৎ দিনের বেলায় যেহেতু বৈরী আবহাওয়া, প্রচণ্ড তাপ থাকে, এই প্রচণ্ড তাপ থাকার কারণে মরু অঞ্চলের প্রাণীরা সাধারণত নিশাচর হয়। তারা রাত্রিবেলায় তাদের খাদ্যের সন্ধানে বেরিয়ে পড়ে। তারপরে প্রোটেকশান অ্যাগেন্স্ট সানলাইট, এদের নাসারন্ধ্র খুবই চিকন, অনেক ক্ষেত্রে কপাটিকা তারা সুরক্ষিত থাকে। বালিঝড় থেকে বাঁচার জন্য চক্ষু পল্লব এমনভাবে বন্ধ রাখতে পারে যাতে কোনো অসুবিধার সৃষ্টি না হয়। দ্রুত চলন, সুইফট রানিং, মরুভূমির প্রাণীদের আরেকটা বৈশিষ্ট্য হলো এরা দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে প্রস্থান করতে পারে, চলে যেতে পারে শত্রুর হাত থেকে রক্ষার জন্য। বর্ণ, এরা বিভিন্ন পরিবেশে বিভিন্ন নিজেদেরকে বর্ণ পরিবর্তন করতে পারে, এদেরকে বর্ণচরাও বলা হয়। এরপরে লাস্ট তোমাদের টপিকসটা হলো ম্যানগ্রোভ বনের উদাহরণ। ম্যানগ্রোভ বনের বাস্তুতন্ত্র। ম্যানগ্রোভ বনের কথা তোমাদের সামনে উপস্থাপন করা হলে নিশ্চয়ই সুন্দরবনের কথা তোমাদের চোখের সামনে ভেসে উঠবে। আমাদের যে বাংলাদেশের সুন্দরবন অবস্থিত, সেটি একটি ম্যানগ্রোভ বনের একটা উৎকৃষ্ট উদাহরণ। ম্যানগ্রোভ বনের যে গাছগুলো জন্মে সেগুলো অবশ্যই ঠেসমূল থাকবে। এই ঠেসমূলের মাধ্যমে তারা বিভিন্নভাবে সেই বনের রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি তোমাদের ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের গুরুত্ব নিয়ে একটু কথা বলতে চাই। লাস্ট টপিকস, সেটা হলো ম্যানগ্রোভের ঠেসমূল ও শ্বাসমূল উপকূলের জালের মতো ছড়িয়ে থেকে মৃত্তিকাকে আটকে রাখে। ফলে সম্মুখ তরঙ্গ মৃত্তিকা সঞ্চয়ে যেমন সহযোগিতা করে, তেমনি পশ্চাৎ তরঙ্গ মৃত্তিকা অবসরণে বাধা সৃষ্টি করে। অর্থাৎ জোয়ার ভাটার সময় সমুদ্রের পানি যে বনভূমিতে আছড়ে পড়ে, সেক্ষেত্রে সমুদ্রের যে মাটি সেটা ইরোশন অর্থাৎ ক্ষয় হওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকে। এই সমূহ সম্ভাবনা থাকে, কিন্তু এই ম্যানগ্রোভ বনের গাছের যে বৈশিষ্ট্য, বনের যে বৈশিষ্ট্য, সেখানে ঠেসমূল থাকার কারণে যেটা সম্মুখমুখী যেটা স্রোত এবং পশ্চাৎমুখী স্রোত, এই দুটোর কারণেই কিন্তু এই ঠেসমূলের কারণে ক্ষয়টা অনেকাংশে রোধ হয়ে থাকে। ঝড়ো আবহাওয়া, সমুদ্রের পানি উপকূলে আশ্রে পড়ার আগে ম্যানগ্রোভ উদ্ভিদসমূহ বাধাপ্রাপ্ত হওয়ায় তরঙ্গাঘাতে প্রচণ্ড তা হ্রাস পায় এবং উপকূলের আঘাত মন্দীভূত হয়, কমে যাওয়ায় উপকূলে ক্ষয় প্রশমিত হয়। ভাটার সময় পানি সরে গেলে ছোট ছোট পোকা এবং কাঁকড়া জাতীয় প্রাণী মৃত্তিকায় ছোট ছোট গর্ত করে রাখে, যা জোয়ারের সঙ্গে আনিত পলি সঞ্চয়ের ফাঁদ হিসাবে কাজ করে এবং সেটা সঞ্চয় করে। আশা করি ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের গুরুত্ব সম্পর্কে তোমাদের একটা সুস্পষ্ট ধারণা এসেছে। সামনের দিন, গতদিন বাস্তুবিদ্যা এবং বাস্তুতন্ত্র নিয়ে যে কথাগুলো বলছিলাম, আজকে অধিকাংশ কথাই তোমাদের সামনে উপস্থাপন করেছি। আসলে বাস্তুবিদ্যা এবং বাস্তুতন্ত্রের মূল কথাগুলো হলো খাদক, বিয়োজক, প্রাইমারি খাদক, সেকেন্ডারি খাদক, টার্সিয়ারি খাদক, তারপরে উদ্ভিদ এবং প্রাণী গ্যাসীয় ভারসাম্য, এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা। তো তোমরা এই বিষয়টি তোমাদের বই থেকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, বারবার একটু পড়বে, তা না হলে পরীক্ষায় ভালো নাম্বার প্রাপ্তির ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি হবে। আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।